Dear learners, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক লোটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের হচ্ছে প্রিপারেশন বা প্রস্তুতি বলতে আমরা যা বুঝি মোটামুটি হচ্ছে শেষ বা দ্বার প্রান্তে। কারণ হচ্ছে আপনাদের হাতে সময় খুব বেশি আর নেই। ঈদুল আজহার পরেই হচ্ছে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলেই অবগত যে 12 এবং 13 তারিখ হচ্ছে রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং আপনাদের হচ্ছে যে প্রস্তুতি, বাহ্যিক যে প্রস্তুতি অর্থাৎ হচ্ছে আপনাদের একাডেমিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি মোটামুটি হচ্ছে অনেকাংশেই কিন্তু গোছানো হয়ে গেছে। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকে হচ্ছে এই পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকা সত্ত্বেও, অনেক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও যারা হচ্ছে লিখিততে পাশ করতে পারেন না, প্রায় হচ্ছে লিখিততে ফেল করে আসেন। এই ফেল যাতে না করতে হয় এবং হচ্ছে লিখিত সর্বোচ্চ পরিমাণ মার্ক কিভাবে ক্যারি করা যায়, এই টেকনিক নিয়েই আমি হচ্ছে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আচ্ছা, তো এই যে আমি যে কথাগুলো বলবো, যে টেকনিকগুলো বলবো, সেটা হচ্ছে আপনার হচ্ছে পরীক্ষার হলে করণীয়। আপনি পরীক্ষার হলে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, কোন কাজগুলো আগে করতে হবে, কোনগুলো করা যাবে না, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হবে। অর্থাৎ আপনার একাডেমিক বিষয় নিয়ে আমি কোনো কথাই বলবো না, আপনাকে স্ট্র্যাটেজি নিয়ে আমি কিছু কথা বলবো। তো কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনি হচ্ছে 100% পাস করবেন এবং হচ্ছে সর্বোচ্চ পরিমাণ মার্ক হচ্ছে ক্যারি করতে পারবেন। আমি কয়েকটা পয়েন্ট হচ্ছে নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি কথা না বাড়িয়ে হচ্ছে একেবারে মূল পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে রিটেন পরীক্ষা এখানে কিন্তু অনেক ভাস্ট একটা হচ্ছে কোয়েশ্চেন থাকে, অনেকগুলো প্রশ্ন এখানে আপনাকে লিখতে হয়। সেহেতু এখানে সময়ের সেন্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, এই পরীক্ষাগুলোতে দেখা যায় যে সবগুলো প্রশ্নই কমন, কিন্তু সময়ের অভাবে ম্যাক্সিমাম প্রার্থী কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু করে আসতে পারেন না। তার মানে আপনাকে ফার্স্ট যে কাজটা, আপনাকে সময় বন্টন করে নিতে হবে। টাইমের যে শিডিউল, এটা কিন্তু হচ্ছে আপনাকে আগেই করে নিতে হবে। তো এই শিডিউলটা হচ্ছে আপনি বাসায় বসেই হচ্ছে আগেই ভাগ করে নেবেন যে কোন প্রশ্নের জন্য কতটুকু সময় বরাদ্দ দিলে বা বরাদ্দ রাখলে আপনি হচ্ছে সবগুলো প্রশ্নের উত্তর করে আসতে পারবেন। তো এখানে আমি যদি একটু বলি যে এই সময় বন্টনটা যদি করে নিতে পারেন, বিশেষ করে কলেজের জন্য, যে দেখা যায় যে 10 মার্কসের যে প্রশ্নটা থাকে, এই 10 মার্কসের প্রশ্নের জন্য আপনি সর্বোচ্চ কতটুকু সময় ব্যয় করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি হচ্ছে সময়টা ধরে রাখছি 16 থেকে 18 মিনিট। আপনি যদি হচ্ছে 16 থেকে 18 মিনিট সর্বোচ্চ সময় এখানে ব্যয় করবেন, এই 16 থেকে 18 মিনিট সময় ব্যয় করলে যে কাজটা হবে, এখানে হচ্ছে আপনি সর্বোচ্চ পরিমাণ যে মার্কটা, অর্থাৎ আপনার যে খাতায় যে প্রেজেন্টেশনটা, লেখনীটা খুব সুন্দরভাবে লিখে আসতে পারবেন এবং হচ্ছে সর্বোচ্চটা দিয়েই লেখার হচ্ছে সুযোগ থাকবে। সুতরাং আপনি এখানে 16 থেকে 18 মিনিট সময় কিন্তু ব্যয় করতে পারেন অনায়াসেই। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে 15 মার্কসের জন্য যে প্রশ্নগুলো থাকে, যে 15 মার্কসের জন্য আসলে কত সময় ব্যয় করা যেতে পারে। তো এই 15 মার্কসের জন্য আপনি সর্বোচ্চ এখানে 25 মিনিট হচ্ছে সময় ব্যয় করতে পারেন। কারণ হচ্ছে কি, যেহেতু এখানে মার্কসটা যদি আমরা চিন্তা করি, এখানে মার্কসটা কিন্তু অনেক। সুতরাং এখানে সময়টা আমাকে একটু বেশি ব্যয় করতে হবে। 25 মিনিট সময় যদি আমরা এখানে ব্যয় করি, তাহলে অনেক তথ্যবহুল লেখা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু লিখতে পারবো। ঠিক আছে? তাহলে এই একটা বিষয়গুলো। আর ছোট প্রশ্নের ক্ষেত্রে যেটা সাধারণত দেখা যায় যে 5 মার্কের যে প্রশ্ন, এই 5 মার্কসের যে প্রশ্নগুলো থাকে, সেগুলো আসলে কতটুকু সময় দেওয়া যেতে পারে। তো 5 মার্কসের প্রশ্নগুলোতে আপনার হচ্ছে সচরাচর হচ্ছে 7 থেকে 8 মিনিট সর্বোচ্চ সময় কিন্তু ব্যয় করতে পারবেন। এর বেশি সময় কিন্তু নেওয়া যাবে না। কারণ হচ্ছে কি, যে এখানে হচ্ছে এর বেশি সময় যদি নেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে 100% আনসার করে আসা যাবে না। আপনাকে প্রথমেই যে টার্গেটটা রাখতে হবে, ফার্স্ট যে আপনাকে হচ্ছে টার্গেট রাখতে হবে, আপনাকে 100% প্রশ্নের আনসার করে আসতে হবে। অর্থাৎ আপনি পারেন আর না পারেন, আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসতেই হবে। আপনি না পারলে আপনি হচ্ছে প্রয়োজনে বানিয়ে লিখে আসবেন। তবুও আপনাকে কি করতে হবে? 100% আনসার করে আসতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আপনি যদি হচ্ছে লিখিত পরীক্ষায় সবচেয়ে ভালো করতে পারেন। এখন দেখা গেল আপনি যদি হচ্ছে সবগুলো প্রশ্ন আনসার করেই না আসতে পারেন, সেখান থেকে তো আসলে মার্ক আশা করার কোনো সুযোগ কিন্তু আর থাকে না। সুতরাং এই বিষয়টা হচ্ছে ফার্স্ট অফ অল, এটা আপনাকে মাথায় রাখতেই হবে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আসে, সেটা হচ্ছে প্রশ্ন সিলেকশন। যে পরীক্ষার হলে অনেকে হচ্ছে ঘাবড়ে যান যে আসলে কোন প্রশ্নটা আগে লিখবো, কোনটা আগে লিখলে ভালো হবে। এই প্রশ্ন সিলেকশনে দেখা যায় কি, অনেকের হচ্ছে টাইম কনজিউম হয়।
টাইম ওয়েস্ট করেন। এই ক্ষেত্রে যে কাজটা আপনারা করবেন, আমি আমার কাছে যেটা সবচেয়ে বেটার মনে হয়েছে যে প্রশ্ন সিলেকশনের ক্ষেত্রে আপনি হচ্ছে চেষ্টা করবেন যে প্রশ্নটা সবার আগে সবচেয়ে ভালো পারেন এবং সাথে, সাথে আপনি দেখবেন ওই প্রশ্নটার মার্কস কত আছে। আপনি সবসময় চেষ্টা করবেন যে প্রশ্নের হচ্ছে মার্কস সবচেয়ে বেশি, ইভেন প্রশ্নটা হচ্ছে আপনি সবচেয়ে ভালো পারেন। এই প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়ার চেষ্টা করবেন। কেন আগে দিবেন? কারণ হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর যখন আপনি আগে দেবেন, এই প্রশ্নগুলোতে সর্বোচ্চ পরিমাণ মার্কস কিন্তু আপনি ক্যারি করতে পারবেন। ধরেন কথার কথা যদি আমি চিন্তা করি যে একটা প্রশ্নতে 15 মার্কস আছে, এখান থেকে কিন্তু 12 থেকে 13 মার্কস পর্যন্ত কিন্তু অনায়াসে উঠানো সম্ভব। যদি আপনি প্রথমেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন। তাহলে এইভাবে হচ্ছে প্রশ্ন সিলেকশনটা অবশ্যই করে ফেলবেন। তাহলে এটা কিন্তু একটা পজিটিভ একটা দিক। এরপরে আমি যদি হচ্ছে থার্ড পয়েন্ট নিয়ে একটু বলি যে আপনাকে সর্বোচ্চ পরিমাণ মার্ক ক্যারি করার জন্য কি করতে হবে? এই সর্বোচ্চ পরিমাণ মার্ক ক্যারি করার জন্য আপনি যে লিখবেন শুধু হচ্ছে হযবরলা লিখে আসলেন বা অনেক বেশি পৃষ্ঠা লিখে আসলেন, এটাতে কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি মার্ক পাওয়া যায় না। আপনাকে সর্বোচ্চ মার্ক ক্যারি করার জন্য যে জিনিসটা করতে হবে, পরীক্ষকের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি হচ্ছে এখানে তথ্যবহুল লেখা লিখবেন। কারণ হচ্ছে একজন এক্সামিনার আপনার খাতা দেখে যেন বুঝতে পারে আপনার ভিতরে অনেক বেশি রিসোর্স আছে। খাতা তার মানে হচ্ছে আপনাকে প্রথম প্রশ্ন দেখেই যেন জাস্টিফাই করতে পারে এবং হচ্ছে আপনার প্রতি ভালো একটা স্যাটিসফ্যাকশন চলে আসে এবং হচ্ছে কি সম্পূর্ণ খাতায় একটা কিন্তু পজিটিভ একটা মার্ক কিন্তু তখন চলে আসবে। পাশাপাশি যে কাজগুলো করবেন অবশ্যই হচ্ছে সাল বা সংখ্যা এবং হচ্ছে চিত্র, এই জিনিসগুলো কিন্তু আপনি খাতায় প্রেজেন্ট করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি এখানে হচ্ছে ইমপ্রেশনটা, আপনার যে ইমপ্রেশন, কি ইমপ্রেশনটা দিচ্ছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য, তথ্যবহুল করার জন্য এই জিনিসগুলো কিন্তু অবশ্যই, অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সুতরাং এই কাজগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সোর্সগুলো কিন্তু আগেই হচ্ছে নোট করে রাখবেন, নোট ডাউন করে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে মোস্ট একটা যে প্রশ্নের সবচেয়ে বেশি সম্মুখীন হই, অনেকেই যে প্রশ্নটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করেন যে, "ভাই আসলে আমি কত পৃষ্ঠা লিখব? যে কত পৃষ্ঠা লিখলে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করা যাবে?" এদের জন্য আমি আমার যে পরামর্শটা থাকবে যে কতটুকু লিখতে হবে, কতটুকু লিখবেন। আমি এখানে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি হচ্ছে গড়পড়তা হচ্ছে অনেক পৃষ্ঠা লিখে কিন্তু কোনো লাভ নেই। ফলাফল কিন্তু খুব বেশি এখানে আউটপুট কিন্তু খুব বেশি পাওয়া যাবে না। সুতরাং আপনি যতটুকু দিবেন, যতটুকু লিখবেন, সম্পূর্ণ লেখাটুকু যেন আপনার তথ্যবহুল হয় এবং হচ্ছে প্রাসঙ্গিক হয়। অপ্রাসঙ্গিক অনেকগুলো পৃষ্ঠা লিখেও কিন্তু মার্ক বেশি ক্যারি করা যাবে না, যেখানে তথ্যবহুল ১ পৃষ্ঠা লিখলেই ৪-৫ পৃষ্ঠার চেয়ে অনেক বেশি মার্ক ক্যারি করা কিন্তু সম্ভব। সুতরাং আপনাকে এখানে কিন্তু একটু টেকনিক্যাল হতে হবে। আপনি হচ্ছে হাবিজাবি হচ্ছে গরমিল লিখে বা গড়পড়তা লিখে অনেক বেশি পৃষ্ঠা লেখার হচ্ছে সময় ওয়েস্ট করার কোনো হচ্ছে প্রয়োজন নাই। আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার যতটুকু লিখবেন সেটা হচ্ছে তথ্যবহুল লেখা লিখবেন। এবং হচ্ছে যে লেখাগুলো লিখবেন সেগুলো হচ্ছে দেখা গেল যে একটা প্রশ্ন শুরু করলেন, ভূমিকা দিয়ে শুরু করলেন বা তার হচ্ছে কিছু ডেফিনেশন আছে, ডেফিনেশন দিয়ে শুরু করলেন অথবা হচ্ছে কোনো বিখ্যাত কোনো উক্তি আছে, সেই উক্তিগুলো দিয়ে শুরু করলেন। এর পাশাপাশি যে কাজগুলো করা যায়, আপনি লেখাগুলোকে একটু হাইলাইট করার জন্য বিভিন্ন কালারের হচ্ছে পেইন্ট ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনার লেখাটাকে হচ্ছে লেখার যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব। তবে এইটা করতে গিয়ে আবার সময়ের যাতে অপচয় না হয়, আপনি যেন টাইমটাকে সঠিকভাবে হচ্ছে ব্যবহার করতে পারেন, এই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এর জন্য যে কাজটা করতে হবে, আপনাকে বাসায় বসে ঘড়ি ধরে হাতে সামনে ঘড়ি রেখে আপনি হচ্ছে এই রিটেন পরীক্ষাগুলো প্র্যাকটিস করবেন। তাহলে পরীক্ষার হলে আপনাকে এই বিষয়গুলো নিয়ে আর ভুগতে হবে না। কারণ এখানে রিটেন হচ্ছে যেহেতু সাবজেক্ট বেসড পরীক্ষা, এখানে সবাই হচ্ছে ভালো পারে। যেহেতু সবারই হচ্ছে সাবজেক্ট বেসড ভালো নলেজ থাকে, সুতরাং এখানে সবাই দেওয়ার চেষ্টা করবে। এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় টাইম মেইনটেইন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম মেইনটেইন। এই টাইম মেইনটেইনটা এখন থেকেই এখনই আপনি হচ্ছে বাসায় বসে পরীক্ষা দিয়ে সময়টাকে হচ্ছে বিভাজন করে নেবেন। তাহলে আশা করি আপনার পরীক্ষা রিটেন যে পরীক্ষা যে আশানুরূপ যে আপনার ফল সেই ফলটা কিন্তু পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে লিখিত পাশের যে হচ্ছে টেকনিক বা স্ট্র্যাটেজি। এবার এই এতটুকু হচ্ছে স্ট্র্যাটেজি যদি ফলো করেন আশা করি হচ্ছে খুব ভালো একটা ফল পেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।